যাই বলো, সামনে P5-এর যে অ্যাক্সেলারেশন আর স্পিড, কুলিক এক্সপ্রেসে উঠে এটা বুঝতে পারলাম। তাহলে সেদিন কেন এদিক থেকে শান্তিনিকেতন সুপারফাস্টকে ঢোকানোর জন্য আমাদের দাঁড় করে রেখেছে। দেখছো কি পরিমাণ, এটাই হচ্ছে কুলিক এক্সপ্রেস। কি অবস্থা, বাপরে বাপরে, ভিড় দেখো, শুধু চাপার লোকের ভিড় দেখো। বেশিরভাগ কুলিকের প্যাসেঞ্জার কিন্তু সবাই ফারাক্কা থেকেই চাপবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে সকালবেলা আমার হোম টাউন মালদা টাউন থেকে একটা জার্নি করি 13054 রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেসের সাথে। তো রুটটা বলার কিছু নেই, রুটটা হচ্ছে ফারাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান হয়ে আমরা যাব হাওড়া। তো চলো, মালদা থেকে বর্ধমান পর্যন্ত 236 কিলোমিটারের একটা হালকা শর্ট জার্নি তোমাদের সকলের সামনে উপস্থাপন কুলিক এক্সপ্রেস। আর সামনে দেখো বিস্টাডোম দেওয়া আছে, দাঁড়িয়ে আছে মালদা আনন্দ বিহার স্পেশাল ফেয়ার এক্সপ্রেস। ট্রেনটা হচ্ছে আনন্দ বিহার যাবে। আর একটা জিনিস সব থেকে ভালো লাগে, P5 ইস্টার্ন রেলওয়ের হাওড়ার আজকে এই P5-এর সাথে ট্রাভেল করি মালদা থেকে বর্ধমান পর্যন্ত 236 কিলোমিটারের জার্নি আমার সাথে উপভোগ করো কুলিক এক্সপ্রেসের সাথে। সামনে বিস্টাডোম আছে, পরেই দাঁড়াবো, কারণ ভিউজটা ভালো পাবো, কারণ বিস্টাডোমটা তোমাদের দেখাতে পারবো। অনেকদিন ধরে বিস্টাডোম দেখানো হয়নি। একদম অন টাইম 9টা বেজে 15 মিনিটে আমাদের ডিপার্চার হয়ে গেল মালদা টাউন থেকে। আমাদের পরবর্তী স্টপেজ আছে ফারাক্কা। তো গাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর আমি নিচে নেমে আছি। চলো তাহলে বেরোলাম মালদা টাউন স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে ফারাক্কা, তারপরে পাকুড়, রামপুরহাট, তারপরে ওদিকে বাকি স্টপেজগুলো আছে, সব দেখাবো। 36 কিলোমিটার জার্নি করছি, যতগুলো স্টপেজ আসবে মাঝখানে প্রত্যেকটাই তোমাদের দেখাবো, চিন্তা করো। রাধিকাপুর এক্সপ্রেস সম্বন্ধে তোমার যদি বলতে হয় তোমাদেরকে, এই রাধিকাপুর এক্সপ্রেস সকাল 5টা বেজে 45 মিনিটে রাধিকাপুর স্টেশন থেকে ছেড়েছিল। মালদা ঢোকার টাইম ছিল 9টা 5, ডিপার্চার 9টা 15, হাওড়া 3টে 45। তো 485 কিলোমিটারের জার্নি করে এই ট্রেনটা। বেশিরভাগ এই ট্রেনটার পুরো রুটটাই আমাদের বাংলার উপর দিয়ে আছে, কারণ ট্রেনটা বাংলার ট্রেন। আর একদিন মনে আছে এই কুলিক এক্সপ্রেসের সাথে রেস খেলেছিলাম, কোন ট্রেনে বলো তো? ট্রেনটা হচ্ছে, আমি যেটাতে ছিলাম সেটা বালুরঘাটে, আসছিলাম হাওড়া থেকে। বাট একটা জিনিস আমার সব থেকে ভালো লাগলো যে এই ট্রেনটা স্টপেজ বেশি, হাওড়া থেকে মালদা আসা, তারপরে এই ট্রেনটা আগের ট্রেন। আর আমরা যে আমি যেটাতে আসলাম ওটাতে স্টপেজ খুবই সীমিত ছিল তখন, হাওড়া বালুরঘাটে। ওটা কী বলবো, আচ্ছা দেখো অ্যাক্সিডেন্ট হচ্ছে মালদাতে, পুরো ট্রেন এভাবে 3 নম্বর থেকে অ্যাক্সিডেন্ট নাই না। এই রথবাড়ি রেলগেটের জন্য স্লো। সব প্যাসেঞ্জাররা দেখো নেমেছে, আর এদের জন্য আমাদেরকে স্লো করছে, কারণ নবদ্বীপ দাঁড়িয়ে আছে। এটা দেখো সব প্যাসেঞ্জারগুলো এখান থেকে এখানে নেমে গেছে, এদের জন্য লাইনটা আমাদের ক্লিয়ার হচ্ছে না। এই যে নবদ্বীপ, এটা বালুঘাট যাবে। কত সব প্যাসেঞ্জার, এটা সব মালদার স্টেশন গেল না, সব কটা এখানে নেমে গেল। এদিক থেকে মালদা ঢোকার সময় যদি কোনো গাড়ি আমাদের রথবাড়ি রেলগেটের কাছে দাঁড়িয়ে যায়, সরি রেলগেট তো নেই, এখন হয়ে গেছে সাবওয়ে, তো ওখানে যদি গাড়ি দাঁড়িয়ে যায় তো বেশিরভাগ লোক কিন্তু ওখানে নেমে যায়। তার কারণ কি জানো? কারণ ওনাদের আর 10 টাকা খরচা করে স্টেশন থেকে টোটো করে আসতে হবে না। কিন্তু আমি তাদের একটাই কথা বলবো, বস তোমরা যেভাবে রেল লাইন পারাপার করছো, বেশিরভাগ সময় পাশের লাইন দিয়ে ট্রেন চলে আসে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই তোমাদের সকলের কাছে অনুরোধ করব, এই ব্যাপারটাকে প্লিজ এড়িয়ে যাও। 10 টাকা বাঁচানোর জন্য এতটা কষ্ট করো না। দেখো দেখতে দেখতেই এসে পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজের উপরে। 1 মাস পরে তোমাদের আবার এই ফারাক্কা ব্যারেজ দেখাচ্ছি। এর আগে যতবারই গেছি সব রাত্রে পার করি, নাহলে ভোরবেলা। তোমাদের ঠিকঠাক ফারাক্কা ব্যারেজটা কোনোদিন আমি দেখাইনি, আজকে চলো একটু দেখিয়ে দিই। কারণ মনে হয় না যে 1 থেকে 1.5 বছরের মাথায় তোমাদের আমি কোনোদিন ঠিকঠাক ক্লিয়ার ফারাক্কা ব্যারেজ দেখিয়েছি। আজকে দেখো শর্ট কুলিক এক্সপ্রেসের সাথে।
দেখো এখান থেকে কত সবাই চাপবে। এখানে বেশিরভাগ কিন্তু বালুরঘাটের প্যাসেঞ্জার ছিল। দেখো আগে থেকে চাপার শুরু। বেশিরভাগ কুলিকের প্যাসেঞ্জার কিন্তু সবাই ফারাক্কা থেকেই চাপবে। দেখে বুঝতে পারছো মালদা থেকে কুলিক এক্সপ্রেস কিন্তু প্রচণ্ড পরিমাণ খালি এসছে। যাই বলো, যা প্যাসেঞ্জার ভর্তি হলো সবাই ফারাক্কা থেকে। দেখি আগে এই কুলিক এক্সপ্রেসে কোথায় সব প্যাসেঞ্জারগুলো ভর্তি হয়। উফ। আর হ্যাঁ, ফারাক্কা পরে মুর্শিদাবাদ, যেহেতু আমরা গঙ্গা নদীটা পার করে গেলাম, ওটা পার করার পরে আমরা এসে পৌঁছে গেলাম এটা মুর্শিদাবাদে। এবার কিছুটা মুর্শিদাবাদে থাকবো, তারপরে আবার ঝাড়খণ্ডে প্রবেশ করবো, যখন কোটালপুকুর পার করে পাকুড় ঢুকবো, পাকুড়টা ঝাড়খণ্ড, তারপরে বীরভূম। ঠেলে দেখো এদের। আরে বস আসতে যাও। 3 মিনিট দাঁড়াবে, তারপরও মানুষের চাপাচাপির কি ভিড়। আর হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে শিবনাথ 236 কিলোমিটার জার্নি কী করতে যাচ্ছ। তো বস বেশি না, মনের মধ্যে চুলকানি ছিল যে কুলিক এক্সপ্রেস ঘুরবো একটু। তো চলো আজকে ভাবলাম যে কী করবো, বাড়িতে বসে থেকে কুলিকে ঘুরে আসি। তো ধরার কথা ছিল বালুরঘাট। বালুরঘাটটা মহা লেট, ওটা বালুরঘাট ছেড়েছে কি ছাড়েনি কোনো খোঁজ খবর নাই, কারণ আজকে বল্লা কালিমার বিসর্জন আছে। তো সেই জন্য ওদিকে কোথাও মার খাওয়াচ্ছে গাড়িটা। অন টাইমে ঢুকেছিল 47-এ, আর 49-এ বেরিয়ে গেল 2 মিনিট দাঁড়ানোর পর। চলো এরপরে পাকুড় বেরিয়ে গেলাম নিউ ফারাক্কা জংশন থেকে। গাড়ি অ্যাক্সেলারেশন কি তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে, এই জন্য P7-এ চেপে মজা। এই যে এদিকে লাইনটা ছেড়ে দিলাম, এই লাইনটা চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকে। ওই যে পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছে NH-34, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা লাইনটা। এই যে লাইনটা ছেড়ে দিলাম আমরা, এই যে চলে গেল এই লাইনটা এদিক দিয়ে, এটাই যাচ্ছে জঙ্গিপুর, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ, ব্যান্ডেল। সাউথ প্যানেল ফারাক্কা। আর যেসব ট্রেনগুলো আজিমগঞ্জের রুট দিয়ে আসে, মানে এই লাইনটা ধরে, সেটা কিন্তু এই যে ফারাক্কা বাইপাস করে। এই যে এটা ফারাক্কা ক্যানেল, আর ওইদিকে আছে NTPC। কিন্তু আজকে ওয়েদার ক্লিয়ার নাই যে তোমাদের ঠিকঠাক NTPC দেখাচ্ছি। আফসোস, এটার নাম কি নেতাজি সেতু, NTPC। এটা পুরোনো ব্রিজ আমাদের পাশ দিয়ে যেটা আছে, আর পাশে যেটা বানানো হলো ওই দেখো ওটা নতুন। আর এটা ক্যানেলের জল চলে যাচ্ছে হাওড়া স্টেশন পার করে, যে ব্রিজটা দেখো হাওড়া ব্রিজ, ওর নিচ দিয়ে। এই দেখো NTPC। ওয়েদারটা ক্লিয়ার নেই আজকে যে ঠিকঠাক দেখাবো তোমাদের। দেখো হালকা হালকা করে শীত পড়েছে, তবু আমি যতটা পারছি চেষ্টা করে তোমাদের জুম করে দেখাচ্ছি। চিমনিগুলোও ঠিকঠাক বোঝা যাচ্ছে না। দেখো 5টা চিমনি হবে টোটাল, 1টা 2টা 3টা 4টা, আর এদিকে হচ্ছে দেখো আর। আমাদের এটা মুর্শিদাবাদের গর্ব, কারণ মুর্শিদাবাদে আরও একটা পাওয়ার প্ল্যান্ট আছে সাগরদিঘি, দেখিয়েছিলাম, ওটা আজিমগঞ্জ রুটে পড়ে। সামনে যে বস P5 দিয়েছে না, উফ, P5-এর যে স্পিড মন ছুঁয়ে যাচ্ছে একদম। দেখো বিন্দুবাসিনী হল স্টেশন পার করছি, তাও আবার ধুলা উড়িয়ে। এরপরেই বনিডাঙ্গা কার্ভ। এই দেখো এসে পৌঁছে গেলাম আমরা বনিডাঙ্গা কার্ভের দিকে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা পাকুড়ের দিকে যাচ্ছি, সেই জন্য এই কার্ভটা তোমাদের একদম পারফেক্টভাবে দেখাতে পারবো। সামনে দেখো P7, তারপরে ভিস্টাডোম, তারপরে 4টা জেনারেল, তারপরে আছে AC চেয়ার কার, তারপরে একটা হবে থার্ড ইকোনমি, তারপরে আবার কয়েকটা D1 D2 D3 D4 D5 আছে, তারপরে আবার জেনারেল। দেখো পিছনে দেখতে পাচ্ছ সবই আছে। ট্রেনটা ভালোই বড়, আর ট্রেনের যা স্পিড বস, তোমরা শুধু একবার এইটা দেখো, এই ক্লিপটা। আমরা পার করছি কোটালপুকুর, ট্রেনের অ্যাক্সেলারেশন দেখো আর স্পিড দেখো, ধুলা উড়িয়ে বেরিয়ে চলে যাবো আমরা এখান থেকে। বলেছিলাম তোমাদের আমি, এই দেখো ধুলা উড়িয়ে বেরিয়ে চলে গেলাম আমরা। ইস কি স্পিড বস! পাকুড় ঢুকছি আমরা, তারপরেও গাড়ির স্পিড দেখছো কত হাই আছে এখনো। P5-এর অ্যাক্সেলারেশনও যত ফাস্ট, ব্রেকিং সিস্টেমটাও কিন্তু ততই ফাস্ট দেখছি, কারণ প্রচুর স্পিডে থাকলেও ঠিকঠাক কন্ট্রোল করে নিচ্ছেন। ভিড় দেখো পাকুড়ে কী অবস্থা, 10টা 24-এ ঢুকে। পাকুড় থেকে চাপবে কত লোক দেখো।
আমরা এখন পাকুড় স্টেশন। পাকুড় কিন্তু ঝাড়খণ্ডে পড়ে। এরপরে আমরা আবার বীরভূমে প্রবেশ করে যাব। ভিড় দেখছো এই পাকুড় থেকে এই ট্রেনে চাপার? দেখো ভিড় দেখো শুধু, কি অবস্থা! বাপরে বাপরে, ভিড় দেখো শুধু, চাপার লোকের ভিড় দেখো। সামনেরটা তো একদম দেখো কি অবস্থা, তারপরে এটা দেখো, আর এইদিকে দেখো, ওরে বাপরে কি অবস্থা! সামনের 4টা জেনারেলেই দেখো। কেন জানো? কারণ পিছনে বালুরঘাট এক্সপ্রেসের কোনো পাত্তা নেই, বেপাত্তা হয়ে গেছে বালুরঘাট এক্সপ্রেস। তো তার যতটা ভিড়, কারণ বালুরঘাট এখানে আগে থাকে, বালুরঘাটের সব প্রভাবটা এখানে পড়ছে কুলিকে। মারাত্মক ভিড় বস। ট্রেন আমাদের ছেড়ে দিল, উঠিয়ে এবার বেরোলাম তাহলে আমরা পাকুড় স্টেশন থেকে। এরপরে রামপুরহাটে দেখা করছি তোমাদের সাথে। এসি চেয়ার কারে উঠে গেছি দরজার কাছে, সামনে চলে এসেছি দাঁড়া। আর এই পাকুড় থেকে এত লোক চাপলো না, বাপ রে! ট্রেনে পুরো ভিড় হয়ে গেল একদম। বেরোলাম পাকুড় থেকে। ভিড় দেখছো কি পরিমাণ! এটাই হচ্ছে কুলিক এক্সপ্রেস। রামপুরহাট পর্যন্ত কিচ্ছু দেখালাম না, যা দেখাবো রামপুরহাটের পর। বিশাল ভিড় হয়ে আছে বস। ওদের দেখো বাথরুমের সামনে এসে দাঁড়িয়ে আছে। রামপুরহাট দেখাচ্ছি। এর সাথে আমরা এসে পৌঁছে গেলাম এখন রামপুরহাট স্টেশন। আর এখান থেকেও দেখো কত সবাই চাপবে, বাপরে বাপরে, ভিড় দেখো শুধু। এত সব লোক, বালুরঘাটের প্যাসেঞ্জারগুলো সব আজকে এই ট্রেনেই যাচ্ছে। আর বালুরঘাট লেট করার কারণ কি জানো? কারণ মল্লিকপুর বাজার স্টেশন ছাড়ার পরে ওভারের তার ছিঁড়ে পড়ে গেছিলো বগির উপরে। তো যাই হোক, কোনো আহত হয়নি, এটা খবর পেলাম আমি। দেখছো ট্রেনে ঢোকার সামনের 4টা জেনারেল পরে কি অবস্থা, সারা ঠেলে দেখো লোকের কি অবস্থা, বাপ রে বাপ! ভিড় দেখছো বস এই কুলিক এক্সপ্রেসে, বাপ রে! এরপরে তো দুটো স্টেশন আছে, তারপরে বোলপুর। বেরোলাম তাহলে ঝুলতে ঝুলতে 2 থেকে 3 মিনিট দাঁড়ানোর পর রামপুরহাট স্টেশন। দেখো কি অবস্থা, ট্রেনের মধ্যে ঠেলে ঠেলে সব ঢুকছে। সব বালুরঘাটের প্যাসেঞ্জারই এখানে উঠলো। তার কারণ তোমাদের বললাম যে মল্লিকপুর বাজার রামপুরের মাঝখানে ওভারের তার ছিঁড়ে পড়েছে ট্রেনের উপরে, সেই জন্য গাড়ি অনেকক্ষণ ওখানে মার খেলো। এখন গাজল ঢুকছে। আমি কিন্তু আজকে বাড়ি থেকে প্ল্যান করেই এসেছিলাম যে আমি বালুরঘাট ধরবো, কিন্তু দুর্ভাগ্যক্রমে কুলিক ধরলাম, রামপুরহাট থেকে বেরিয়ে গেলাম। চলো। আর রামপুরহাট বিখ্যাত হচ্ছে কিসের জন্য জানো? কারণ রামপুরহাট থেকে খুবই কাছে তারাপীঠ, তারা মায়ের মন্দির আছে। তো তোমরা যারা তারাপীঠ যেতে চাও, আমি অনেককে বলে দিয়েছি রাস্তা রামপুরহাট থেকেও যেতে পারো, একটু বেশি হবে। আর এই যে তারাপীঠ রোড স্টেশন পার করছি, এইখানে তো বস একদিন দেখিয়েছিলাম তোমাদের, অটোওয়ালাগুলো এসে কি উৎপাত করে। ট্রেন যদি দাঁড়িয়ে গেল, দাদা নেমে চলো, খুব কমে নিয়ে যাবো বলে নিয়ে যাবে, আর গলা কেটে একদম বিশাল রেট ধরবে। তো প্লিজ বাইরে বেরিয়ে যদি কোনো অটো বা টোটো কিছু ধরো, ভাড়া আগে থেকে তোমরা মানে পুরো ক্লিয়ার করে উঠবে, না হলে কিন্তু গলা কাটা যাবে, বুঝে যাও এবার। চলো, তারাপীঠ রোড থেকে বেরিয়ে গেলাম। তোমাদের সাথে আমি একবারে দেখা করব সাঁইথিয়াতে, কারণ সাঁইথিয়াতে একটা দেখানোর মতো ভালো জিনিস। দেখো আমাদের কিন্তু স্টেশন দিয়ে পাস করো, তারপরে আবার মেন লাইনে উঠালো, সেই জন্য গাড়ি স্লো হয়ে গেল। লালপুর স্টেশনে এসে গাড়ি দাঁড়িয়ে গেছে, জাস্ট 1 মিনিটের জন্য দাঁড়ালো। আর আজকে একটা তোমাদের ভালো কথা বলবো, আজকে কিন্তু তেভাগা এক্সপ্রেসের 17 বছর পূর্ণ হলো। হ্যাপি বার্থডে টু ইউ তেভাগা এক্সপ্রেস। যাই হোক, তেভাগা এক্সপ্রেস এখন মালদা ঢুকলো, আর আমরা এখন এখানে পার করে যাচ্ছি। এরপরে সাঁইথিয়া। আমিও জানতাম না যে আজকে তেভাগা এক্সপ্রেসের বার্থডে। এই যে মল্লারপুর স্টেশন, জাস্ট 2 মিনিটেরও কম দাঁড় করেছিল এখানে। এবার তোমাদের আমি রামপুরহাট এই সেকশনের একটা খুব ভালো জিনিস দেখাবো, সেটা হচ্ছে দুটো মালগাড়ি একসাথে মার্চ করে যায়, পাশের লাইন দিয়ে যাচ্ছে দেখো, ওর সাথে আমরা একটু প্যারালাল রেস খেলবো। চলো, গদাধরপুর স্টেশন ঢুকছি। দারুণ একটা ক্লিপ হয়তো আজ আমি তোমাদের দেখাতে পারবো। ওই সাইডে দেখো মালগাড়িটা, দুর্দান্ত, এর সাথে আমরা প্যারালাল রেস খেলবো। সামনে আমাদের P5, উফ, টানছে কি বস! আমাদের দেখো এইদিকে প্ল্যাটফর্ম দিয়ে পাস করাচ্ছে, আর ওদিক দিয়ে দেখো মালগাড়িটাকেও পাস করাচ্ছে। ওই দেখো সামনে দুটো ওয়েগ 9 আছে, মনে হয় এসসি হবে। তারপরে আবার দেখো মালগাড়ি শুরু, মানে দুটো মালগাড়িকে একসাথে টানছে। কি বলবো বস, এই রুটের স্পেশালিটি হচ্ছে এটা যে তোমরা আসলে দুটো মালগাড়ি একসাথে দেখতে হবে, ভাগ্য ভালো থাকলে। আমার ভাগ্য বেশিরভাগই ভালো থাকে, তাই আমি প্রতিবারই দেখতে পাই। তোমরা যদি আসো তোমরাও দেখতে পাবে। কি স্পিডে বেরিয়ে গেলাম আমরা! এই দেখো সামনে দুটো G5 আছে। চলে আসলাম আমরা এসে
সাঁইথিয়া জংশন। বলছিলাম না সাঁইথিয়া জংশনে একটা ভালো জিনিস আছে, তোমাদের দেখাবো। কি বলো তো, একটা লো হাইট ক্লিয়ারেন্সে ব্রিজ আছে, দেখি ওটা আছে কিনা। সাঁইথিয়া সাঁইথিয়া জংশন 11:52 এসে পৌঁছালাম এটা সাঁইথিয়া। আর সাঁইথিয়া থেকে কিন্তু একটা লাইন কেটে চলে যাচ্ছে কোথায় বলো তো, সাঁইথিয়া থেকে একটা লাইন কেটে চলে যাচ্ছে আন্ডালের দিকে, যেটা গিয়ে আগে দুর্গাপুর হাওড়া মেল লাইনের সাথে মিলে যাচ্ছে। আর সাঁইথিয়াতে তোমরা একটা দারুণ জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে লো হাইট ক্লিয়ারেন্সের একটা ব্রিজ আছে। যে ব্রিজটা পার করার সময় আমাদের প্যান্টোগ্রাফ কিন্তু ডাউন করা হবে, আবার ব্রিজ পার হয়ে যাওয়ার পর প্যান্টোগ্রাফ আপ হয়ে যাবে। অনেক সময় কি হয়, অনেকের মনে প্রশ্ন থাকে একটা জিনিস, যে ধরো বাই চান্স যেতে যেতে যদি প্যান্টোগ্রাফ ওখানে ডাউন না করলো তাহলে কি হবে, প্যান্টোগ্রাফ ভেঙে যাবে। কারণ এতটাই ওটার হাইট ক্লিয়ারেন্স কম আছে। দেখাচ্ছি তারও সামনে ডিপার্চার হলো। আর একটা জিনিস বস, ব্রিজটা ভেঙে দিয়েছে। আগে ছিল ব্রিজটা। আমার যদি কোনো পুরোনো ভিডিওর ক্লিপ থাকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, আর না হলে কোনো পুরোনো ভিডিও থেকে কেটে দেখাবো। ব্রিজটা দেখতে পাচ্ছি না, মনে হয় ব্রিজটা ভেঙে দিয়েছে। সাঁইথিয়া জংশন থেকে বেরোনোর পর গাড়ির স্পিড কিন্তু মারাত্মক আছে, তোমরা এটা বুঝতে পারছো দেখে। আর একটা জিনিস আমি অনুভব করলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করছি বিষয়টা। আমি যতবারই হাওড়া দিল্লি মেল লাইনের উপর দিয়ে যাই, যেমন বলতে পারো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে প্রয়াগরাজ হয়ে দিল্লি পর্যন্ত, ওই রুটে ট্রেন যতই স্পিডে যাক না কেন, একটা আলাদা স্মুথ সাউন্ড পাওয়া যায়। এক্স্যাক্টলি সেই সাউন্ডটাও কিন্তু আমি আজকে এই রুটে পাচ্ছি, এই বোলপুর সেকশনটাই। তো আমার যতদূর মনে ধারণা হচ্ছে যে এই রুটের ট্র্যাকটা খুব সুন্দরভাবে মানে কাজ করা হয়েছে, যার জন্য ট্র্যাকের পরিকাঠামো খুব সুন্দর হয়েছে, এই জন্য এই সাউন্ডটা হচ্ছে। লাইক আমি যতগুলো রুটে ট্রাভেল করেছি, প্রত্যেকটা রুটেই কিন্তু যদি ট্র্যাক মেনটেন্যান্স ঠিকঠাক না হয় বা ট্র্যাকের কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু একটা আলাদা সাউন্ড আসে। আর আজকে কিন্তু এই রুটে আলাদা সাউন্ড পাচ্ছি। 12:13 আর আমরা এসে পৌঁছে গেলাম প্রান্তিক স্টেশন। এরপরেই বোলপুর একটা স্টেশন পরেই। আর শুনেছি নাকি প্রান্তিক স্টেশন থেকে খুবই কাছে শান্তিনিকেতন। তো যারা যারা এই বীরভূম থেকে আমার ভিডিও দেখো, প্লিজ একবার অন্তত কমেন্ট করে বলো তো যে শান্তিনিকেতন যেতে গেলে প্রান্তিক স্টেশনটা কাছে হবে না বোলপুর থেকে কাছে হবে, কোনটা জানিও কিন্তু আমাকে। একটা যে কথা বস, যাই বলো, সামনে P5-এর যে অ্যাক্সেলারেশন আর স্পিড, কুলিক এক্সপ্রেসে উঠে এটা বুঝতে পারলাম। তাহলে সেদিন কেন কুলিক এক্সপ্রেস আমাদের সাথে একসাথে ছেড়ে ব্যান্ডেল ছেড়ে আগে মালদা ঢুকে গেছিলো, আমরা কেন পরে ঢুকেছিলাম, এইবার বুঝতে পারলাম। চলো 12:15 বেরোলাম, এরপরে বোলপুর। দেখো ছাড়ার সাথে সাথেই অ্যাক্সেলারেশন ধরে নিল। মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আর এখানে কিন্তু বেশিরভাগ ট্রেনের স্টপেজ থাকে, শতাব্দী বলো, বন্দে ভারত। বোলপুর ছাড়ার পর পরবর্তী স্টপেজ বর্ধমান। একবার বর্ধমানে দেখা করছি হাওড়া দিল্লি মেন লাইনে। বোলপুর স্টেশন আসলে সাবধান, টিকিট চেক হচ্ছে কিন্তু এখানে বাম্পার। এদিক থেকে শান্তিনিকেতন সুপারফাস্টকে ঢোকানোর জন্য আমাদের দাঁড় করে রেখেছে, 3 নম্বরে নিল এটাকে। এটা দুটো ট্রেনের সাথে রেক শেয়ার করে, অগ্নিবীণা, কোলফিল্ড, এদের সাথে রেক শেয়ার করে। শান্তিনিকেতনটা ঢুকবে বলে আমাদেরকে দাঁড় করে রেখেছিল। চলো এবার সিগন্যাল হয়ে যাবে আমাদের। 28-এ বেরোলাম, তো এদিক দিয়ে ঢুকলো এখন শান্তিনিকেতন সুপারফাস্ট। তারপরে আমাদের ডিপার্চার হলো বোলপুর থেকে, এরপরে বর্ধমান 52 কিলোমিটার পর। আজকে ভাগ্যটা সত্যি ভালো, দেখো 1:18-তে ছাড়লো কড, আর নেমে নেমেই পেয়ে গেলাম। আর ওই যে দেখো দাঁড়িয়ে আছে ওই সাইডে, 1:18-তে ঢুকেও পেয়ে গেলাম।
ওয়াও, কুলিক ছাড়লো, তার মানে প্যারালাল রেস হতে পারে বস। এই P5টা উফ কি টান ছিল হাওড়ার, এর অ্যাক্সেলারেশন কিন্তু মারাত্মক। চলো আমরা যদি আগে পেরিয়ে যাই তো একে আমাদের ওভারটেক মারবে ওটা দেখবো। বেরোলাম বর্ধমান থেকে আর আমি লোকাল ধরলাম বস, প্লিজ কিছু মনে করো না, কারণ আমি কড লাইন দিয়ে হাওড়া যাবো। বস কোনো রকমে নেমে গেলাম, নেমে এসে আমার পাওয়ারই কথা না, 1:05 এটা বেরিয়ে যাই, ভাগ্য খুবই ভালো যে পেয়ে গেলাম। চলো কড লাইন দিয়ে যাবো, আর কড লাইনে কিছু দেখাবো না, ভিডিওটাকে শেষ করলাম মালদা থেকে বর্ধমান পর্যন্ত। ওকে, দেখা করছি পরের ভিডিওতে, কমেন্ট করো কিন্তু।